প্রেজেন্টস দেশ বিদেশ। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দেশ বিদেশ পরিক্রমা। আজ আপনাদের জন্য রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ পর্যালোচনা। সঙ্গে থাকবেন। প্রথমে দেখে নিন সার কথা। রাম মন্দিরে কোটি কোটি টাকার তছরূপ। এটি কি সাধারণ চুরি, নাকি মন্দির কমিটির অন্দরেই কোনো পরিকল্পিত ষড়যন্ত্র? সিসিটিভি বিকল করার পেছনে আসল সত্যটা কি? এই পুরো ঘটনাটি আপনাদের সামনে আজ তুলে ধরব। আমেরিকা ও ইরানের শান্তি আলোচনার মাঝখানে ইসরায়েলের অনমনীয় অবস্থান। এই সামরিক জেদ কি পশ্চিম এশিয়ায় নতুন যুদ্ধের দামামা? গোটা বিষয়টি বিশ্লেষণ করব আপনাদের জন্য। মাত্র 822 ভোটের দল এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। তৃণমূলের 20 জন সাংসদের দলবদল কি শুধু কৌশল, নাকি নেপথ্যে রয়েছে কোনো গোপন মাস্টার প্ল্যান? কিভাবে এই রহস্যের জট খুলল তা নিয়ে থাকবে বিস্তারিত রিপোর্ট। পরীক্ষার্থীদের জীবন নিয়ে কি ছিনিমিনি খেলছে কোনো শক্তিশালী অসাধু চক্র? এনটিএ কি পারছে না প্রযুক্তির এই মারণ ফাঁদ আটকাতে? প্রশ্ন শুধু টেলিগ্রামের উপর নিষেধাজ্ঞা নিয়ে নয়, প্রশ্ন উঠছে সিস্টেমের সক্ষমতা নিয়েও। আজ বিস্তারিত জানাবো আপনাদের। স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের কূটনৈতিক মুকুটে নতুন পালক। বিস্তারিত দেখবেন প্রতিবেদনে। অযোধ্যার রাম মন্দিরে কোটি কোটি টাকার তছরূপের ঘটনা কেবল একটি অপরাধ নয়, বরং এটি কোটি কোটি মানুষের আবেগ ও বিশ্বাসের উপর একটি বড় আঘাত। অত্যন্ত সুরক্ষিত ও পবিত্র একটি স্থানে যখন সিন্ধুকের অর্থ গায়েব হয় এবং তার পেছনে মন্দির পরিচালন কমিটির অন্দরের যোগসাজশের ইঙ্গিত মেলে, তখন তা প্রশাসনিক কাঠামোর স্বচ্ছতা নিয়ে গভীর সংশয় তৈরি করে। সিসিটিভি ক্যামেরা অকেজো করে রাখা এবং দীর্ঘ সময় ধরে পরিকল্পিতভাবে এই চুরি চালানো প্রমাণ করে যে অপরাধীরা আইনি ব্যবস্থার ছিদ্র পথগুলো সম্পর্কে আগে থেকেই ওয়াকিবহাল ছিল। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এফআইআর দায়ের করার ক্ষেত্রে পুলিশের দীর্ঘসূত্রতা। একটি গুরুতর অপরাধের তদন্ত সিটের মতো বিশেষ তদন্তকারী দলের ওপর ন্যস্ত থাকলেও আইনি নথিপত্র তৈরির প্রাথমিক পর্যায়ে এই গড়িমসি সাধারণ মানুষের মনে ন্যায় বিচারের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। পুলিশি হেফাজতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ বা ইতিমধ্যে উদ্ধার হওয়া লক্ষ লক্ষ টাকা এই ঘটনার সত্যতাকে জোরালোভাবে সামনে নিয়ে এসেছে। কিন্তু পূর্ণাঙ্গ এফআইআর ছাড়া এই তদন্ত আইনি লড়াইয়ের কতটা টিকে থাকে তা নিয়ে সন্দেহের অবকাশ থেকেই যায়। এই পরিস্থিতি একদিকে যেমন মন্দির প্রশাসনের অভ্যন্তরীণ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতাকে তুলে ধরেছে, তেমনি অন্যদিকে আমজনতার ক্ষোভকেও তীব্র করে তুলেছে। রাম মন্দিরকে ঘিরে যে নৈতিকতা এবং শুদ্ধতার আশা মানুষ করেছিলেন, এই দুর্নীতি সেই প্রতীকের গায়ে কালির ছিটা দিয়েছে। এখন যোগী সরকারের কাছে এটি কেবল একটি চুরির তদন্ত নয়, বরং মানুষের হারানো আস্থা পুনরুদ্ধারের একটি অগ্নি পরীক্ষা। এসআইটির প্রতিবেদনের উপর ভিত্তি করে সরকার কতটা কঠোর আইনি পদক্ষেপ নেয় এবং ইনসাইডার জবে জড়িত ভিআইপিদের আইনের কাঠগড়ায় দাঁড় করাতে পারে, তার উপরে নির্ভর করবে রাম মন্দির পবিত্রতা রক্ষার নৈতিক লড়াইয়ের ভবিষ্যৎ। আমেরিকা ও ইরানের মধ্যে আসন্ন শান্তি চুক্তি এবং ইসরায়েলের অনমনীয় সামরিক অবস্থানের জেরে পশ্চিম এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এক নতুন ও জটিল মোড় নিয়েছে। ইরান ও আমেরিকার মধ্যকার এই কূটনৈতিক সমঝোতার মূল শর্ত হিসেবে লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি উঠে এলেও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ঘোষণা পরিস্থিতিকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। নেতানিয়াহুর স্পষ্ট বার্তা অনুযায়ী নিরাপত্তার স্বার্থে লেবাননে সামরিক উপস্থিতি বজায় রাখার বিষয়ে ইসরায়েল কোনো আপোষ করবে না।
যা পরোক্ষভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগের সঙ্গে ইসরায়েলের স্বার্থের সংঘাতকে প্রকট করে তুলেছে। এদিকে ট্রাম্পের প্রশাসন যখন ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের দায়ভার নিতে অস্বীকার করছে, অন্যদিকে নেতানিয়াহুর এই জেদ দেশের অভ্যন্তরীণ রাজনীতির সমীকরণ ও আসন্ন নির্বাচনের প্রভাব বিবেচনায় নেওয়া হচ্ছে বলে পর্যবেক্ষকদের অভিমত। সব মিলিয়ে ইরান ও আমেরিকার দ্বিপাক্ষিক চুক্তির সাফল্য এখন ইসরায়েলের রণকৌশলের উপর অনেকাংশে নির্ভরশীল হয়ে পড়েছে, যেখানে বৃহত্তর আঞ্চলিক শান্তির চেয়ে জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক স্বার্থের প্রাধান্য ইসরায়েলের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ত্রিপুরা বিধানসভা নির্বাচনে মাত্র 822টি ভোট পেয়েছিল যে দলটি, তাদের নাম প্রায় কেউ জানতেনই না। হাওড়ার সাকরাইলে একটি ছোট বাড়ি থেকে পরিচালিত এই ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া হঠাৎ করেই সারা দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এর কারণ হলো তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদ দল ছেড়ে এখন এনসিপিআই এর সঙ্গে হাত মিলিয়েছেন। হঠাৎ কেন এই দলটি আলোচনায়? লোকসভায় 20 জন সাংসদ নিয়ে এনসিপিআই এখন দাবি করছে যে সংখ্যাতত্ত্বের বিচারে তারাই পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দল। কিন্তু অবাক করার মতো বিষয় হলো দলটির কোনো বড় অফিস পরিচিতি নেই। এটি একটি ছোট্ট অস্বীকৃত দল যা এনডিএ শরিক হিসেবে কাজ করছে। সাংসদরা কেন এই দলটিকে বেছে নিলেন? বিশেষজ্ঞরা বলছেন এটি একটি খুব সতর্ক চাল। বিধানসভায় তৃণমূল থেকে বের হয়ে যারা বিরোধী দলনেতা হয়েছেন তাদের নিয়ে অনেক আইনি ঝামেলা চলছে, তাই এই সাংসদরা সরাসরি নিজেদের আসল তৃণমূল দাবি করে আইনি ঝামেলায় জড়াতে চাইছেন না। তারা তার চেয়ে বরং একটি ছোট দলের নাম ব্যবহার করে তারা নিজেদের আলাদা একটি পরিচয় তৈরি করতে চেয়েছেন। এই দলটির পেছনে কারা আছেন তা নিয়েও অনেক রহস্য। বাড়ির মালিক উত্তীয় কুণ্ডু ও শিউলি কুণ্ডু এর দায়িত্বে আছেন। দলের ভেতর নিজেদের মধ্যে মতভেদ দেখা গিয়েছে। অনেকে মনে করছেন এই দলবদলের পেছনে রাজনীতির পুরো সমীকরণ এবং মুকুল রায়ের ঘনিষ্ঠদের কোনো অদৃশ্য ভূমিকা থাকতে পারে। সব মিলিয়ে নামহীন এই দলকে ব্যবহার করে যেভাবে 20 জন সাংসদ রাতারাতি ক্ষমতার নতুন সমীকরণ তৈরি করলেন তা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক বড় চমক হয়ে দাঁড়িয়েছে। নরেন্দ্র মোদীর আন্তর্জাতিক কূটনৈতিক সাফল্যের মুকুটে আরও একটি পালক যুগ হলো মঙ্গলবার। ইউরোপ সফরের অংশ হিসাবে স্লোভাকিয়ায় গিয়ে সে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাসে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে বিদেশি দেশের তরফে প্রাপ্ত মোদীর আন্তর্জাতিক সম্মানের সংখ্যা দাঁড়ালো 33। সোমবার ব্রাতিস্লাভায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী মোদীর হাতে এই সম্মাননা তুলে দেন। বিদেশি নাগরিকদের জন্য নির্ধারিত স্লোভাকিয়ার সর্বোচ্চ অসামরিক ও সামরিক রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে বিবেচিত হয় এই পুরস্কার। সম্মান গ্রহণের পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, এই স্বীকৃতি শুধু তার নিজের নয়, ভারতের 140 কোটি মানুষের সম্মান। ভারত ও স্লোভাকিয়ার দীর্ঘদিনের বন্ধুত্ব পারস্পরিক আস্থার প্রতীক হিসেবেই এই পুরস্কারকে দেখা হচ্ছে। দুই দেশের সম্পর্ক আগামী প্রজন্মের হাত ধরে আরো মজবুত হবে বলে আশাবাদী তিনি। পরীক্ষার্থী, অভিভাবক এবং গোটা দেশের ভবিষ্যৎ সবাই আজ এক চরম সংকটের মুখে। নিট পরীক্ষার পবিত্রতা রক্ষার দোহাই দিয়ে ভারতের মাটিতে টেলিগ্রাম অ্যাপ সাময়িক নিষিদ্ধ করা হয়েছে। আর এই নিষিদ্ধ করার যে নজিরবিহীন সিদ্ধান্ত এনটিএ নিল তা কি কেবল নিরাপত্তা, নাকি প্রশাসনিক ব্যর্থতা ঢাকার শেষ
অস্ত্র। বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি কিভাবে মেধা তালিকার নাম ওঠার চেয়ে প্রশ্নপত্র ফাঁসের খবর বেশি শিরোনামে জায়গা করে নিয়েছে। আবার সেই একই ইতিহাস যাতে আর না ঘটে তার জন্য ভরসা করা হলো ডিজিটাল সেন্সরশিপের ওপর। কিন্তু প্রশ্নটা তো সেখানেই, প্রযুক্তি কি একা অপরাধ করে, নাকি অপরাধী চক্রের কাছে প্রশাসনের দুর্বল নজরদারি একটা বড় সুযোগ? টেলিগ্রামের এডিটিং অপশন বন্ধ করে বা প্ল্যাটফর্মটিকে সাময়িকভাবে ব্লক করে হয়তো সাময়িক স্বস্তি পাওয়া যাবে, কিন্তু যে জালিয়াতির চক্রগুলো এক এক অ্যাপ খুঁজে নিচ্ছে তার শিকড় কি আদৌ উপড়ানো সম্ভব? প্রযুক্তির উপর নিষেধাজ্ঞা জারি করা সহজ, কিন্তু অপরাধীদের দমনে যে ডিজিটাল ইন্টেলিজেন্স প্রয়োজন তা কি এলটিএ বা সংশ্লিষ্ট দপ্তরে আছে? 21 জুন পরীক্ষার দিন এগিয়ে আসছে। লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ঘাম জড়ানো পরিশ্রমের দাম কি আজকের এই ডিজিটাল তালাবন্দিতে সুরক্ষিত থাকবে, নাকি পরীক্ষার শেষে ফের কোনো নতুন বিতর্কের জন্ম হবে? টেলিগ্রাম হয়তো বন্ধ, কিন্তু আমাদের চোখ খোলা আছে, কারণ মেধার লড়াইয়ে জালিয়াতদের কোনো জায়গা নেই। আজ এ পর্যন্তই। প্রতিদিন বিকেলে দেখতে ভুলবেন না ঈশান বাংলা দেশ বিদেশ পরিক্রমা। ভিডিও সম্পাদনায় বঙ্কিম সোনার। নমস্কার।